প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 5, যেটাতে আমাদের রয়েছে শক্তি, ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি, এনার্জি ইন অ্যাকশন, অর্থাৎ ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো এই ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এই তিনটে বিষয় আমরা আজকে আলোচনা করব। সবথেকে প্রথমে আমরা কার্য ব্যাপারটা একটু জেনে নেব, এবং কার্য কি সংজ্ঞা রয়েছে এবং তার একক কী, কীভাবে এটা কাজ করে এবং কার্যের কী ধরনের জিনিসকে আমরা কার্য বলতে পারি। তো সব থেকে আগে জেনে নাও যে কার্য কাকে বলে, সেটা একটু আমরা পড়ে পড়ে, আমি আগেও বলেছি যে প্রতিটা লাইন আমরা পড়ে জানবো, তারপরে এটাকে আবার আলোচনা করব বা এক্সপ্লেন করব। ঠিক আছে? তো সব থেকে প্রথমে কার্য কার্য কী সেটা একটু আমাদের ভালোভাবে জানতে হবে যে কার্য কী। সাধারণভাবে কাজ করা বলতে বোঝায় হাঁটাচলা করা, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা বা নিচে নামা, কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ইত্যাদি। যেমন এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, সেই অ্যাক্টিভিটিটা কী বলেছে সেটা একটু আমরা জানবো। এখানে দিয়েছে যে একটি ব্যাগে কয়েকটি বই ও খাতা ভরে ব্যাগটিকে মেঝেতে রাখো। এবার ব্যাগটিকে তুলে একটি টেবিলের উপর রাখো। এতে কিছু পরিমাণ কাজ করা হলো। ব্যাগটিকে টেবিলের উপর রাখতে তোমাকে ব্যাগের ওজনের বিপরীত দিকে বল প্রয়োগ করতে হয়েছে। আবার ব্যাগটিকে টেবিলের উপর রাখার জন্য ব্যাগটি সরানো হয়েছে। ব্যাগটিকে আবার মেঝেতে নামিয়ে রাখো। এবার ব্যাগটিকে একটি উঁচু আলমারির মাথায় তোলো। এখানেও তুমি কিছু কাজ করলে। এবার বলো তো কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো? দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে বেশি কাজ করতে হয়েছে। উভয় ক্ষেত্রে একই ওজনের ব্যাগ তোলার জন্য একই বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু আলমারিটি টেবিলের চেয়ে বেশি উঁচু বলে এক্ষেত্রে ব্যাগের সরণ বেশি হয়েছে। তাহলে বোঝা গেল একই বল প্রয়োগে সরণ বেশি হলে বেশি কাজ করা হয়, অর্থাৎ সরণ যদি বেশি হয় কাজ কিন্তু বেশি করা হবে। যেমন একটি 2 কেজি ভরের বাটখারা এবং একটি 5 কেজি ভরের বাটখারা মেঝেতে রাখো। এবার বাটখারা দুটিকে আলাদা আলাদা করে একটি টেবিলের উপর তোলো। বাটখারা দুটিকে টেবিলের উপর তুলতে তোমাকে কাজ করতে হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো 5 কেজি ভরের বাটখারাটি তুলতে তোমাকে বেশি কাজ করতে হয়েছে, কারণ দুটি বাটখারা একই উচ্চতা তুললেও 5 কেজি ভরের বাটখারাটিকে তুলতে বাটখারার ওজনের বিরুদ্ধে বেশি বল প্রয়োগ করতে হয়েছে। বোঝা গেছে? তাহলে বল এবং সরণ এই দুটো কিন্তু আমাদের একটা ব্যাপার আছে যে বল এবং সরণ কিন্তু এখানে কাজ করছে কার্যের জন্য। উপরের পরীক্ষাগুলো থেকে বোঝা যায় যে কাজ করতে হলে বল প্রয়োগ করতে হয় এবং যে বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তার সরণ ঘটে, অর্থাৎ বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটলে কাজ করা হয়। ঠিক আছে? দুটো জিনিস, এক হচ্ছে বল প্রয়োগ করতে হবে এবং সরণ ঘটতে হবে, তাহলে কিন্তু কাজ করা বলবে। ঠিক আছে? ডেফিনেশন অফ ওয়ার্ক বা আমাদের কার্যের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। কারণ কার্যের পরিমাপ যদি আমরা বের করি, বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয়। কৃতকার্যের ফর্মুলা আমাদের যেটা হচ্ছে সেটা প্রযুক্ত বল গুণিত বলের প্রয়োগ বিন্দুর সরণ। W = F × D। F মানে কি? F মানে হচ্ছে ফোর্স, আর D মানে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, রাইট? তো W হচ্ছে কৃতকার্য, F প্রযুক্ত বল এবং D হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? যেমন ধরো এই বস্তুটিকে আমরা বল প্রয়োগ করে এখান থেকে এখান পর্যন্ত এলাম, তাহলে এই সরণ হচ্ছে D, রাইট? এবং যে বল কাজ করছে F, F গুণিত D যদি D করা হয় তাহলে আমরা কার্যের পরিমাপ পাই। ঠিক আছে? এরপর আমরা দেখে নিই এরপরে আমাদের কি রয়েছে। এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এটা। এখানে কি রয়েছে আমরা আরেকবার জেনে নিই। সেটা হচ্ছে এখন বল প্রয়োগবিন্দুর সরণ, এখন বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখে একই সরলরেখায় না হলে বলের প্রয়োগবিন্দুর সরণের বরাবর বলের উপাংশ এবং বলের প্রয়োগবিন্দুর সরণের গুণফলেই হলো কার্যের পরিমাণ। যদি একই সরলরেখায় না হয়, যেমন ধরো বল এদিকে কাজ করছে, তাহলে বলের উপাংশ কোন দিক হবে? এই দিক হবে। এটা কি হয়? F cos θ। এটা আমরা পরে জানবো যে F cos θ এভাবে কীভাবে হচ্ছে। তাহলে বল F যদি হয় তাহলে বলের উপাংশ কিন্তু F cos θ এদিকে হবে। ঠিক আছে? কোনো বস্তুর উপর অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে AB অভিমুখে F বল প্রয়োগ করলে অনুভূমিক তলে বস্তুটির সরণ ACD হয়। ঠিক আছে? এখানে সরণের অভিমুখে বলের উপাংশ বলটি বস্তুর সরণ ঘটাবে, অর্থাৎ কৃতকার্যের সময় সরণ গুণিত সরণের অভিমুখে বলের উপাংশ। সরণের অভিমুখে বলের উপাংশ কোন দিকে?
এফ কস থিটা। ঠিক আছে, তাহলে ডি ইন্টু সরণের অভিমুখে বলের অংশ অর্থাৎ ডি ইন্টু এফ কস থিটা। ঠিক আছে, তাহলে কার্য একটি কিন্তু স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর রাশি নয়, কারণ এর কোনো দিক নেই, শুধু ম্যাগনিচিউড বা তার পরিমাপ রয়েছে, ম্যাগনিচিউড রয়েছে বা তার একটা ভ্যালু রয়েছে, কিন্তু তার অভিমুখ নেই, তাই কার্য কিন্তু আমাদের স্কেলার রাশি। কার্যের একক কি সেটা একটু জানবো। কার্যের একক, আমাদের কার্যের পরম একক ইউনিটস অফ ওয়ার্ক, ইউনিটস অফ কার্যের পরম একক সিজিএস বা মেট্রিক পদ্ধতিতে। এই যে চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান আধান কণার উপর চৌম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য হয়, কার্যের মাত্রা সংকেত হলো দিক। এই যে চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান আধান কণার উপর চৌম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য হয়, শূন্য হওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা একটু বুঝিয়ে দিই যে কেন শূন্য হয়। শূন্য হওয়ার কারণ হচ্ছে, এখানে কেন শূন্য হচ্ছে সেটা একটু বলে নিই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। তো দেখো এখানে আমাদের কি হয়, কি হয়, এই যে ধরে নাও এইখানে রয়েছে আমাদের প্রোটন বা নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি আধান থেকে? প্লাস আধান থেকে। ঠিক আছে, কি আধান থেকে? প্লাস, রাইট। এরপর যদি কোনো একটা ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে, তাহলে ইলেকট্রনের যে আধান, ইলেকট্রনের আধান কি হয়? ইলেকট্রনের আধান হয় মাইনাস। ঠিক আছে, এটা মাইনাস। তো দেখো প্লাসে মাইনাসে আমাদের হয় আকর্ষণ, তাহলে এই এই ইলেকট্রনটাকে এদিকে একটা বল কিন্তু প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয়? আকর্ষণ হয়। এবং এই যে ইলেকট্রনটা একটা, এটা বৃত্ত, তাহলে এর প্রতি মুহূর্তে তার যে দিক হবে, সেই দিকটা হবে ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি, ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি, 90। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে সরণ। তার মধ্যে কার্যের সংজ্ঞা কি বলা হয়েছে? কার্যের সংজ্ঞা বলা হয়েছে যে এফ গুণিত এস, এফ গুণিত এস। ঠিক আছে, আর তাহলে আমাদের এফ গুণিত এস, এফ গুণিত এস এর মধ্যে আমাদের থিটা অ্যাঙ্গেল কত রয়েছে? থিটা আছে 90 ডিগ্রি। কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তাহলে এফ এস, এফ গুণিত এস গুণিত কস 90 ডিগ্রি হবে, কস থিটা হয়, এফ এস কস থিটা আগে পড়েছি, তাহলে এখানে হবে এফ ইন্টু এস গুণিত কস 90 ডিগ্রি। কস 90 মান কত হয়? 0 হয়, তাহলে এফ গুণিত এস গুণিত 0, অর্থাৎ কার্য কিন্তু শূন্য হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাদের এইটা যেমন দেখালাম যে একটা আমাদের ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিপাশে ঘুরলে তার কার্য শূন্য হয়, একইভাবে আমরা বলতে পারি এই যে আমাদের পৃথিবী, এই যে আমাদের সূর্য সান, আর এটা যদি আমাদের আর্থ হয়, পৃথিবী হয় আর্থ। ঠিক আছে, তাহলে দেখো সূর্যের সঙ্গে আমাদের যে পৃথিবী, তার একটা টান আছে ভিতর দিকে, তাই তো, গ্র্যাভিটেশনাল যে আমাদের ফোর্স। ঠিক আছে, আর এইটা যদি এর চারিপাশে ঘোরে, সূর্যের চারিপাশে যদি আমাদের পৃথিবী ঘোরে, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এই যে ব্যাসার্ধে, এই যে পৃথিবীর যে দিক বা সরণ, সেটা হবে 90 ডিগ্রি। কী হবে? 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তাহলে একইভাবে এখানেও কার্য শূন্য হবে। তাহলে মনে রাখতে হবে আমাদের পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, সেখানে কিন্তু কার্য শূন্য হচ্ছে, এবং একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে, সেখানে কিন্তু কার্য হবে শূন্য। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে যে কার্য আমাদের কিন্তু শূন্য হবে। ঠিক আছে, এরপরে যেটা আছে আমাদের দেখে নিই, কার্যের একক। একক নিয়ে আমরা জানলাম। কার্যের পরম একক, কার্যের দুই ধরনের একক হয়, কার্যের পরম একক ও কার্যের অভিকর্ষীয় একক। ঠিক আছে, তো কার্যের পরম এককটি সিজিএস বা মেট্রিক পদ্ধতিতে কার্যের পরম একক হলো আর্ক। কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখে 1 সেন্টিমিটার হয়, তাহলে যে কার্য করা হয় তাকে 1 আর্ক বলে। এছাড়া আন্তর্জাতিক পদ্ধতিতে কার্যের পরম একক হলো জুল বা নিউটন মিটার। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখে 1 মিটার হয়, তাহলে যে কার্যকর হয় তাকে 1 জুল বলে। 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার, 10⁵ ডাইন ইন্টু 100 সেন্টিমিটার, অর্থাৎ 10⁷ ডাইন সেন্টিমিটার বা 10⁷ আর্ক, অর্থাৎ 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক। আর্ক কার্যের ব্যবহারিক একক হলো জুল। ঠিক আছে, তাহলে কার্যের ব্যবহারিক একক কিন্তু জুল, সেটা এসআই পদ্ধতিতে, তাহলে সিজিএস পদ্ধতিতে আর্ক, এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল, সেটাও কিন্তু পরম একক। কার্যের আরেকটা একক হয়, সেটা যে কার্যের অভিকর্ষীয় একক হয়। সিজিএস বা মেট্রিক পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হলো গ্রাম সেন্টিমিটার। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার ওপরে তুলতে যে কার্যকর হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলে। 1 গ্রাম সেন্টিমিটার সমান 981 আর্ক।
এসআই আন্তর্জাতিক পদ্ধতিতে কার্যের অভিকর্ষে একক হলো কিলোগ্রাম মিটার। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে বলা 1 কিলোগ্রাম মিটার। 1 কিলোগ্রাম মিটার 9.8 জুল হয়। ঠিক আছে, এটাকে আরেকটু আমরা যদি ভালোভাবে আলোচনা করি তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখো এটাও একটু আলোচনা আমরা করে নিই। কি বলা হয়েছে, এই যে আমাদের পৃথিবী, কোনো একটা বস্তু ধরে নাও, এই এখানে একটা বস্তু রাখা হয়েছে, এটা কিন্তু অভিকর্ষীয় একটু নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে আমরা জানি যে পৃথিবীর সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে। ঠিক আছে, তাহলে এই যে বস্তুটাকে যদি আমাদের ওপর দিকে ওঠাতে তাহলে আমাদের বল প্রয়োগ করতে হবে। আমাদের এটা যদি জি হয়, জিটা কোন দিকে হয়, জি মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, সেটা নিচের দিকে কাজ করে, রাইট। তাহলে এই বস্তুটা কিন্তু ওপরে তুলতে হয়, তাহলে আমাদের বল প্রয়োগ করতে হবে কি, অভিকর্ষীয় যে আমাদের ত্বরণ আছে তার বিরুদ্ধে বল, পৃথিবীর যে টান আছে তার বিরুদ্ধে আমাকে বল প্রয়োগ করতে হবে। তাহলে এই বল প্রয়োগ করলাম, ঠিক আছে, এবং সেটা যদি 1 সেন্টিমিটার নেওয়া যাওয়া হয়, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, দেখো এখান থেকে 1 সেন্টিমিটার নিয়ে গেলাম, এবং এর ভর এম যদি 1 গ্রাম হয়, তাহলে এই কার্যটাকে বলছি, এককটা বলছি 1 গ্রাম সেন্টিমিটার। বোঝা গেছে, একটা বস্তুকে 1 সেন্টিমিটার, একটা 1 গ্রামের বস্তুকে, একটি এর মাস হচ্ছে 1 গ্রাম, একটি এক বস্তু যার মাস হচ্ছে 1 গ্রাম, তাকে 1 সেন্টিমিটার সরাতে যে যে কার্য করা হয় সেটাকে বলা হয় 1 গ্রাম সেন্টিমিটার কার্য। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে সিজিএস একক। এসে একক হতে হলে কী হবে, এই যে আমাদের কোনো একটা বস্তু রয়েছে যার মাস বা ভর 1 কেজি হতে হবে। কত হবে, 1 কেজি। এবং এই বস্তুটাকে যদি 1 মিটার সরানো হয়, 1 মিটার ওপরে সরানো হয়, কার বিরুদ্ধে, অভিকর্ষীয় ত্বরণের বা পৃথিবীর যে টান তার বিরুদ্ধে আমরা কাজ করছি, তাহলে 1 মিটার যদি সরানো হয়, তাহলে এটাকে আমরা বলছি অভিকর্ষীয় একক, অর্থাৎ বোঝা গেছে। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে অভিকর্ষ একক আমাদের কীভাবে কাজ করছে। অভিকর্ষ একক হচ্ছে এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক হলো কিলোগ্রাম মিটার। তাহলে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে বলা হয় কিলোগ্রাম মিটার, বা 1 কিলোগ্রাম মিটার সমান 9.8 জুল। এগুলো আমাদের মনে রাখতে হবে। কার্যের প্রকারভেদ, কার্যের আমাদের 2 ধরনের প্রকারভেদ হয়, যে টাইপস অফ ওয়ার্ক। বস্তুর উপর বলের প্রয়োগ বিন্দু সরণের অভিমুখ অনুযায়ী বল দুইভাবে কাজ করে, বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য। বলের দ্বারা কার্য কোনটা, কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলে দিলে তা পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা আকৃষ্ট হয়ে নেমে আসে। বস্তুর সরণ অভিকর্ষ বলের দিকে হয়, এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কার্য করা হয়েছে। এম ভরের কোনো বস্তু অভিকর্ষের প্রভাবে এইচ উচ্চতা নেমে এলে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ হয় ডাব্লিউ সমান বল কিন্তু সরণ এমজি ইন্টু এইচ, দ্যাট ইজ এমজিএইচ। তাহলে বলের তার কার্য হচ্ছে এখানে এমজিএইচ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখে হয়, তাহলে বলা হয় প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে। কীরকম, এটা একটু আমরা ভালো করে বুঝে নিই যে আমাদের এই বলের দ্বারা কার্য বলতে আমাদের এখানে কি বোঝানো হয়েছে। বলের দ্বারা কার্য বলতে এখানে বোঝানো হয়েছে যে এই যে আমাদের পৃথিবী, এই কোনো একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে আমাদের পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের বল, এই যে অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, এই যে বল। ঠিক আছে, আর এর অভিমুখ সরণ কোন দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে। তো এটা বলেছে বলের অভিমুখে কার্য। তাহলে দেখো এটা হচ্ছে বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, সরণ কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। তাহলে এটা হচ্ছে বলের দ্বারা কার্য। ঠিক আছে, আবার বিপরীত দিকে যদি দেখা হয় যে আমাদের একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এর যে অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, এই বস্তুটি কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ওপরের দিকে। তাহলে দেখো এটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে, তাহলে এটা বলা হয় বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, এটা বলের দ্বারা কার্য, অভিকর্ষ বলের দ্বারা কার্য, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। তাহলে এটা দুটো কাজ আমাদের রয়েছে। তাহলে এইটাকে বলা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, এটাকে আমরা প্লাস ওয়ার্ক বলছি, আর এটা হচ্ছে মাইনাস ওয়ার্ক। ঠিক আছে, মাইনাস, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ক হচ্ছে। বোঝা গেছে, তাহলে এই পজিটিভ ওয়ার্ক এবং নেগেটিভ ওয়ার্ককে তো বোঝা, এটা প্লাস হবে, এটা হবে মাইনাস। ঠিক আছে, এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে, তাহলে বলের দ্বারা কার্য কী হবে, এমজিএইচ, বলের বিরুদ্ধে কার্য। তো কোনো বস্তুকে যখন উপরে তোলা হয় তখন বস্তুটির সরণ অভিকর্ষ বলের বিরুদ্ধে হয়। এখানে যে কাজটি করা হয় তা অভিকর্ষ বলের বিরুদ্ধে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম অভিকর্ষ বলের বিরুদ্ধে।
এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এটা কি রয়েছে একটু দেখে নিই, তারপর আমরা জিনিসটা আলোচনা করব। ঠিক আছে, এম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ মিটার এইচ উচ্চতা তোলা হলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য হয় প্রযুক্ত বলবিন্দু সরণ, অর্থাৎ MGH। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ বলের ক্রিয়ার বিপরীত দিকে হয় তাহলে বলা হয় বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কৃতকার্য ঋণাত্মক ধরা হয় F=-FD। তাহলে এই যে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, কত? -1। তাহলে W কত হবে? -FD হবে। অনেক সময় বল প্রয়োগ করার ফলে বস্তুর সামগ্রিক সরণ হয় না, কিন্তু তার ভিতরকার ছোট ছোট অংশের স্থান পরিবর্তন হয়, ফলে প্রযুক্ত বল কাজ করে। যেমন একটি স্প্রিংকে দুদিকে টান দিলে স্প্রিংটি সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে না, কিন্তু স্প্রিংটির আকার আয়তনের পরিবর্তন ঘটে, অর্থাৎ স্প্রিংটি ছোট ছোট অংশের সরণ হয়, ফলে বল এখানে কাজ করে। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় কোনো কাজ হয়নি, কিন্তু এখানে কিন্তু কাজ হচ্ছে। একটি পাম্পারের পিস্টনটি সামনের দিকে টেনে এনে পাম্পারের মুখে একটি বেলুন আটকাও, এবার পিস্টনটিকে ভিতর দিকে ঠেলো, দেখবে বেলুনটি ফুলে উঠেছে। কিন্তু ব্যাপারটি একই জায়গায়, কিন্তু পাম্পারটি একই জায়গায় রয়েছে। এখানে বল প্রয়োগের ফলে পাম্পারের সরণ না ঘটলেও পিস্টনটির সরণ হয়েছে, তাই এখানে বল কাজ করেছে। আবার পিস্টনের চাপে পাম্পারের ভিতরে বাতাস পাম্পারের মুখ দিয়ে বেরিয়ে এসে বেলুনটিকে ফুলিয়ে দেয়, ফলে বেলুনের আকার ও আয়তনের পরিবর্তন হয়েছে, তাই এখানে বল প্রয়োগের ফলে কার্য কিন্তু হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি যে আমাদের স্প্রিংকে যদি টানা হয় তাহলে বল প্রয়োগ করা হয়, এবং বাম্পার দিয়ে বেলুন ফোলানো তাহলে কিন্তু আমাদের কাজ করে। এখানেও কাজ করা হচ্ছে, এখানেও কিন্তু কাজ করা হচ্ছে। এছাড়া আমাদের রয়েছে কখন বল কার্য করে না। কখন বল কার্য করে না তার একটা ব্যাপার আছে। তাহলে বলের প্রয়োগ বিন্দু সরণ না হলে কার্য হয় না, সরণ যদি শূন্য হয় তাহলে কার্য কিন্তু শূন্য হবে। যেমন স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার সময় যদি কোনো লোক তীরের সাপেক্ষে না এগোয়, তবে এক্ষেত্রে নদীর তীরের সাপেক্ষে লোকটির সরণ শূন্য হয়। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার সময় যদি কোনো লোক তীরের সাপেক্ষে না এগোয়, তবে এক্ষেত্রে নদীর তীরের সাপেক্ষে লোকটির সরণ শূন্য হয়। সুতরাং তীরের সাপেক্ষে লোকটির কৃতকার্য শূন্য, তাহলে প্রযুক্ত বল গুণিত সরণ, অর্থাৎ এখানে হবে শূন্য। তাই তো, কারণ তীরের সাপেক্ষ হচ্ছে না, তাহলে আমাদের শূন্য হয়ে যাবে। বলের অভিমুখ ও স্বর্ণের অভিমুখ পরস্পর লম্ব হলে কার্য হয় না, এটা মনে রাখতে হবে। বলের অভিমুখ এবং স্বর্ণের অভিমুখ পরস্পর লম্ব হলে কার্য হয় না। যেমন হাতে সুটকেস ধরে রেখে যদি সমতল রাস্তা দিয়ে হাঁটা যায়, তবে এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কোনো কার্য হয় না, কারণ সুটকেসের সরণ দিক অভিকর্ষ বলের দিকে 90 ডিগ্রি কোণ ধরে থাকে। সরণের অভিমুখ বলের উপাংশ 0, অর্থাৎ সুতরাং a cos 90t, তাহলে cos 90 0 হয়, তাহলে এখানে কিন্তু 0 হবে। এটা আরেকবার একটু ভালো করে বুঝে নিই যে এখানে আমাদের কি করে 0 হচ্ছে। তাহলে সবথেকে আগে যেটা আমাদের জানতে হবে যে আমাদের কখন কার্য শূন্য হয় সেটা একটু জানতে হবে। তো দেখো, আমাদের কার্যের যে সংজ্ঞা আমরা পড়েছি, এই কার্যের সংজ্ঞার ফর্মুলা হচ্ছে FD cos θ, F ইন্টু D ইন্টু cos θ। F হচ্ছে বল, D হচ্ছে সরণ, এবং θ হচ্ছে F এবং D এর মধ্যে কোণ। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের যদি কোনো একটা লোক মাথায় করে সুটকেস নিয়ে যাচ্ছে, তাহলে এই যে সুটকেসটার যে অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। সরণ কোন দিকে হচ্ছে? এদিকে, সামনের দিকে হচ্ছে। তাহলে এর মধ্যে কোণ কত হলো? 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের কার্য কিন্তু শূন্য। একটা যদি কুলি মাথায় করে সুটকেস নিয়ে যায়, তাহলে কিন্তু তার কার্য হবে শূন্য, কারণ দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি রয়েছে। এটা যে F আর স্বর্ণ, বল এবং স্বর্ণের মাঝে যদি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কার্য শূন্য হয়। তাহলে আমাদের কি হচ্ছে? F S cos θ, তাহলে F D বা S, ডিও ধরতে পারি, আবার এসও ধরতে পারি। ঠিক আছে, তাহলে F গুণিত D cos θ, D cos θ, cos কত? cos 90 ডিগ্রি। cos 90 এর মান 0 হয়। cos 90 এর মান কত হয়? 0। এটা তোমাদের মনে রাখতে হবে, cos 90 এর মান হয় 0। এখানে কার্য কিন্তু শূন্য হচ্ছে। একইভাবে আমরা এখনই বললাম যে আমাদের এই যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, সান অ্যান্ড দিস ইজ আর্থ। তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে আমাদের একটা বল কাজ করছে ভিতর দিকে, এবং এই যে পৃথিবী, তার সরণ হচ্ছে এই ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি, ব্যাসার্ধের সঙ্গে 90, তাহলে এটা আমাদের সরণ হচ্ছে। ঠিক আছে, এটা 90 ডিগ্রি। তাহলে সূর্য, আমাদের পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, সেখানে কিন্তু কার্য হচ্ছে শূন্য। ঠিক আছে, এছাড়াও আগেও বলেছি যে আমাদের যদি এটা নিউক্লিয়াস ধরা হয়, এই যে ইলেকট্রন চারিপাশে ঘুরে, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ, প্রোটনের চার্জ হয় পজিটিভ, নিউক্লিয়াসের চার্জ পজিটিভ,
তাহলে এখানে কিন্তু একটা বল কাজ করছে ভেতরের দিকে, এটা হচ্ছে বল, এবং এই যে ইলেকট্রনটা ঘুরছে সরণ কিন্তু বলের সঙ্গে 90 ডিগ্রি হচ্ছে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কিন্তু কার্য হচ্ছে শূন্য। বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে সুটকেসের ক্ষেত্রে আমাদের পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, সেটাও কিন্তু কার্য শূন্য হচ্ছে। একটা কুড়ি মাথায় করে বা কিছু নিয়ে যাচ্ছে, সেখানে কার্য শূন্য হচ্ছে। এবং আমাদের ইলেকট্রন, আমাদের যে নিউক্লিয়াস তার চারিপাশে ঘুরছে, সেখানে কিন্তু আমাদের কার্য হচ্ছে শূন্য। আমাদের কার্য তিনটে ক্ষেত্রে শূন্য হতে পারে। কীভাবে? দেখো, প্রথম হচ্ছে আমাদের কার্যের সংজ্ঞা কি? কার্য হচ্ছে এফএস কস থিটা বা এফডি কস থিটা, এফ ইন্টু ডি কস থিটা, এফডি কস থিটা। ঠিক আছে? তো এটা কখন কখন জিরো হতে পারে? দেখো, যদি বল জিরো হয়, বল যদি প্রয়োগই করা না হয়, তাহলে কিন্তু জিরো হয়ে যাবে, কার্য জিরো হবে। ঠিক আছে? কার্য হবে জিরো। আর কি? 2 নম্বর, যদি ডি সরণ যদি না হয়, তাহলে কিন্তু কার্য আমাদের জিরো হবে। আর 3 নম্বর হচ্ছে যে থিটা মানে হচ্ছে কোণ, কার সঙ্গে? এফ এবং ডি এর বল এবং সরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমাদের কার্য শূন্য হবে। তাই এই তিনটে ক্ষেত্রে কার্য হবে শূন্য। এফ ইকুয়াল টু জিরো, ডি ইকুয়াল টু জিরো, অ্যান্ড থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে কার্য আমাদের শূন্য হবে। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলছি শূন্য। বোঝা গেছে? তাহলে এইখানে আমাদের দেখালাম যে কার্য শূন্য হচ্ছে। ঠিক আছে? তাহলে বোঝা গেছে? তাহলে এবার দেখো কার্যহীন বলের সংজ্ঞা বা নো ওয়ার্ক ফোর্স কাকে বলে। যে বল বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করে কোনো কার্য করে না, সেই বলকে কার্যহীন বলবে। সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনকালে পৃথিবীর উপর ক্রিয়াশীল সূর্যের মহাকর্ষ বল বা অভিকেন্দ্র বলের অভিমুখ এবং পৃথিবীর সরণ অভিমুখ পরস্পরের অবিলম্ব হয়, 90 ডিগ্রি হয়। তাই এক্ষেত্রে অভিকেন্দ্র বল কোনো কার্য করে না। কাজেই সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফলে কোনো কার্য হয় না। এক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু জিরো। আমি এখনই বললাম যে সূর্যের চারিপাশে যদি পৃথিবী ঘোরে, তখন কিন্তু কোনো কার্য হয় না, তার কার্য কত হবে? শূন্য হবে। ঠিক আছে? এরপরে আমাদের কি আছে দেখে নিই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্ষমতার একক। ঠিক আছে? ইউনিটস অফ পাওয়ার। ঠিক আছে? ইউনিটস অফ পাওয়ারে আমাদের কী কী রয়েছে সেটা একটু দেখে নিই। ক্ষমতার একক, এরপরে আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে ইউনিটস অফ পাওয়ার। তাহলে কার্য দেখো আমরা কী কী পেলাম? সংজ্ঞা, কার্যহীন বল আমরা পেয়েছি। এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে ক্ষমতা ব্যাপারটা কি সেটা একটু জানবো আমরা। ঠিক আছে? অঙ্কগুলো আমরা পরে করছি। ঠিক আছে? যতগুলো অঙ্ক আছে সবই আমরা করব, যতগুলো প্রবলেম রয়েছে। ক্ষমতা কাকে বলে? কোনো যন্ত্র বা ব্যক্তি যখন কাজ করে তখন তার কাজটি শেষ হতে কিছুটা সময় লাগে। মনে করেন এই যন্ত্র 10 সেকেন্ডে 600 আর্ক কার্য করে, তাহলে যন্ত্রটি সেকেন্ডে 600/30 সেকেন্ডে 600 আর্ক কাজ করে। তো যন্ত্রটি 600/30 অর্থাৎ 20 আর্ক কাজ করে। তখন যন্ত্রটির ক্ষমতা হয় সেকেন্ডে 20 আর্ক। এটা হচ্ছে ক্ষমতা। ঠিক আছে? ক্ষমতার যে সংকেত সেটা হচ্ছে ফর্মুলা কৃতকার্য বাই সময়। কার্য করার হারকে ক্ষমতা বলে। কোনো বল একক সময়ে যে পরিমাণ কার্য করে তাই হলো ক্ষমতার পরিমাণ। ক্ষমতা হলো একটি স্কেলার রাশি। ক্ষমতা কৃতকার্য বর্জিত সময় পি হলো ডব্লিউ বাই টি। ক্ষমতা কার্যের মোট পরিমাণের উপর নির্ভর করে না, কত সময় ধরে এই কার্য করা হলো তার উপর নির্ভর করে। এই কার্য কম সময়ে করলে কার্য করার হার বাড়ে, ফলে ক্ষমতা বেশি হয়। যেমন এক ব্যক্তি 10 সেকেন্ডে 500 আর্ক কার্য করে, একটি যন্ত্র 5 সেকেন্ডে 500 আর্ক কার্য করে। এক্ষেত্রে লোকটির ক্ষমতা 500/10 অর্থাৎ 50 আর্ক প্রতি সেকেন্ড এবং যন্ত্রের ক্ষমতা 500/5 অর্থাৎ 100 আর্ক প্রতি সেকেন্ড। দুই ক্ষেত্রে একই পরিমাণ কার্য হলেও যন্ত্রের ক্ষমতা কিন্তু বেশি। তাহলে ক্ষমতার সময় কৃতকার্য ভাজিত সময়, বল গুণিত সমান ভাজিত সময়।
তাহলে বল সরণবাজির সময় তাহলে আমরা করতে পারি ক্ষমতা সমান বল গুণিত বেগ, কারণ সরণবাজির সময় আমাদের বেগ হয়, তাহলে ক্ষমতা সমান বল গুণিত বেগ, রাইট? এটা আমরা জানি। এরপরে যেটা আমাদের রয়েছে সেটা আমাদের কি রয়েছে, ক্ষমতার একক। ক্ষমতার একক সম্বন্ধে আমরা একটু জেনে নিই, ক্ষমতার একক কি হয় সেটা একটু জানবো। তাহলে এই যে ক্ষমতার একক বা ইউনিটস অফ পাওয়ার, ক্ষমতার পরম একক, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক আর্ক প্রতি সেকেন্ড। একক সেকেন্ডে, এক সেকেন্ড সময়ে এক আর্ক কার্যকর ক্ষমতাকে এক আর্ক পার সেকেন্ড বলে। এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক হলো ওয়াট। এক সেকেন্ড সময়ে এক জুল কার্যকর ক্ষমতাকে এক ওয়াট বলে। ব্যবহারিক ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। 1 ওয়াটস মানে 1 জুল পার সেকেন্ড বা 10⁻⁷ আর্ক প্রতি সেকেন্ড। হর্স পাওয়ার, এক সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব শক্তি বলে। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 550 ফুট বা ফুট পাউন্ড পার সেকেন্ড বা 746 ওয়াট। 1 হর্স পাওয়ার 550 ফুট পার পাউন্ড পার সেকেন্ড বা 746 ওয়াট। ক্ষমতার অভিকর্ষী একক, ক্ষমতার অভিকর্ষী একক কি? সিজিএস পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষী একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার উপর তুলতে যে ক্ষমতা প্রয়োজন হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বলে। এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষী একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন করা হয় তাকে 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইউনিটস অফ পাওয়ার, যেভাবে আমাদের দেখালাম যে কীভাবে আমাদের এই ক্ষমতার একক বের করা হয়। তাহলে আমাদের ক্ষমতা একক, ক্ষমতার পরম একক এবং ক্ষমতার অভিকর্ষী একক দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে শক্তি। ঠিক আছে, শক্তির ব্যাপারটা কি সেটা অঙ্কগুলো আমরা পরে করছি। শক্তি, একটি স্বাস্থ্যবান ও শক্ত সমর্থ ছেলেকে একটি ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে বলা হলো। দেখবে ছেলেটি সহজে ব্যাগটি 3 তলায় উঠে গেল। এবার একটি দুর্বল ছেলেকে ওই একই ব্যাগ নিয়ে 3 তলায় উঠতে বলা হলো। এখন দেখা যাবে ছেলেটির উঠতে কষ্ট হচ্ছে, এরকম হওয়ার কারণ কি? তুমি নিশ্চয়ই বলবে যে দুর্বল ছেলেটির চেয়ে শক্ত সমর্থ ছেলেটির শক্তি বেশি, তাই তার কার্যকর সামর্থ্য বেশি। তুমি অনেকক্ষণ না খেয়ে থাকলে তোমার কার্যকর সামর্থ্য কমে যায়। আবার তুমি যখন খাবার খাও তখন কাজ করার সামর্থ্য ফিরে পাও। খাবার থেকে আমরা শক্তি পাই, আর এই শক্তি আমাদের কাজ করার সামর্থ্য যোগায়। ঠিক আছে, এরপরে আমাদের শক্তির যে সংজ্ঞা রয়েছে সেটা একটু আমরা জানবো। ডেফিনেশন অফ শক্তির সংজ্ঞা। তাই দেখো শক্তির যে সংজ্ঞা রয়েছে সেটা আমাদের কি কি আছে। শক্তির সংজ্ঞা: কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, কার্য করার ক্ষমতাকে শক্তি বলে। শক্তির কয়েকটি ব্যবহারিক প্রয়োগ: ইলেকট্রিক বাল্ব জ্বালাতে তড়িৎ শক্তি, ধাতুবিদ্যায় তাপ শক্তি, বর্তমানে খাদ্য প্রস্তুতি ও বিভিন্ন ক্ষেত্রে সৌরশক্তি, পালতোলা নৌকো চালাতে বায়ুশক্তি, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য স্রোতের গতিশক্তি ব্যবহৃত হয় ইত্যাদি। কোনো বস্তু মোট যে পরিমাণ কার্য করতে পারে তা দিয়ে বস্তুটির শক্তির পরিমাপ করা হয়। বস্তুর শক্তি এবং কার্য একই ধরনের রাশি। শক্তির পরিমাণ সমান কৃতকার্য প্রযুক্ত বল, কিন্তু বলের প্রয়োগ কিন্তু সরণ। কার্যের মতো শক্তি কিন্তু একটা স্কেলার রাশি। শক্তির একক কি হবে? সিজিএস পদ্ধতিতে শক্তির পরম একক আর্ক, এসআই পদ্ধতিতে শক্তির পরম একক নিউটন মিটার বা জুল। প্রকৃতিতে শক্তি প্রধানত 8টি রূপে প্রকাশিত: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি এবং পারমাণবিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? আমাদের কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে তার যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করা হয়েছে: স্থিতি শক্তি এবং গতিশক্তি। স্থিতি শক্তি এটা ইংরেজিতে বলে পোটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তি এটা বলে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তো স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি কি? একটি পেরেককে মাটিতে অল্প পুঁতে রাখো, আবার একটি ভারী পাথরকে তার মাথায় ধরো, কি দেখলে? পেরেকটি কি মাটিতে ঢুকে গেল? এবার পাথরটিকে কিছুটা উপরে তুলে পেরেকের মাথার উপর ছেড়ে দাও, এখন কি দেখলে? পেরেকটি কি মাটিতে ঢুকে গেল? পাথরটি যখন পেরেকের মাথায় ধরা হয় তখন পেরেকটি মাটিতে ঢুকে যায় না। যখন পাথরটি একটু উপরে তুলে পেরেকের মাথার উপর ছেড়ে দেওয়া হয় তখন পেরেকটি মাটির বাধা অতিক্রম করে কিছুটা ভিতরে ঢুকে যায়। পাথরটি উপরে তোলাতে পাথরটিতে কিছু কার্য করার সামর্থ্য জন্মায় বলে এটা সম্ভব হয়। একটি রাবার ব্যান্ড
নিয়ে সেটির এক প্রান্ত বাম হাতের একটি আঙুলে ঢুকাও। এবার অন্য প্রান্ত ডান হাত দিয়ে টেনে ছেড়ে দাও। দেখবে রাবার ব্যান্ডটি ছিটকে দূরে চলে গেছে। রাবার ব্যান্ডটিকে টেনে ধরায় ওর আকৃতির পরিবর্তন ঘটে এবং ওর কাজ করার সামর্থ্য জন্মায়। ফলে রাবার ব্যান্ডটি দূরে ছিটকে যায়। ওপরে পরীক্ষাতে দেখা গেল যে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থানের বা আকৃতি পরিবর্তনের ফলে বস্তুটিতে একটি কার্য করার সামর্থ্য জন্মায়। কাজ করার এই সামর্থ্যকে বলে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির স্থিতি শক্তি বলে। এই স্থিতিশক্তি আবার দুই প্রকার হয়, অভিকর্ষীয় স্থিতিশক্তি হয় এবং স্থিতিস্থাপক স্থিতিশক্তি হয়। তাহলে স্থিতিশক্তি দুই প্রকারের হয়, অভিকর্ষীয় স্থিতিশক্তি এবং স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এটা সম্বন্ধে আমরা একটু জানবো। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে একটু দেখে নিই। এরপরে যেটা আমার রয়েছে এটা দেখো, অভিকর্ষীয় স্থিতিশক্তি। এটা সম্পর্কে আমরা জানবো যে অভিকর্ষী স্থিতিশক্তি বলতে আমাদের কী বোঝানো হচ্ছে। তাহলে দেখো, অভিকর্ষী স্থিতিশক্তি কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। ঠিক আছে, যেমন সাধারণত পৃথিবী পৃষ্ঠে সব বস্তুর অবস্থান স্বাভাবিক হিসেবে ধরা হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের সব বস্তুর স্থিতিশক্তি শূন্য ধরা হয়। ভূপৃষ্ঠের উপরে তুললে বস্তুর স্থিতিশক্তির মান বাড়ে বা ধনাত্মক হয়, আবার ভূপৃষ্ঠের নিচে খনিতে নিচে নিলে বস্তুর স্থিতিশক্তির মান কমে বা ঋণাত্মক হয়। অভিকর্ষী স্থিতিশক্তির পরিমাপ স্বাভাবিক অবস্থান বা আকৃতি থেকে পরিবর্তিত অবস্থান বা আকৃতিতে যেতে কোনো বস্তু যে পরিমাণ কার্য করে তাই ওর বস্তুর স্থিতিশক্তির পরিমাপ। ধরা যাক এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ উচ্চতায় তোলা হলো, কারণ অভিকর্ষ ত্বরণ কত হয় জি, বস্তুর উপর ক্রিয়াশীল বল হবে বস্তুর ওজন অর্থাৎ এম ইন্টু জি। বস্তুর স্থিতিশক্তি বস্তুর এইচ উচ্চতা নিয়ে যেতে কার্যকৃত করে বলগুণিত ত্বরণ অর্থাৎ এম জি এইচ। তাহলে স্থিতিশক্তি হচ্ছে ফর্মুলা হচ্ছে এম জি এইচ। কোনো বস্তুর স্থিতিশক্তি হচ্ছে বস্তুর ভর গুণিত অভিকর্ষ ত্বরণ গুণিত উচ্চতা এম জি এইচ। তাহলে স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, উদাহরণ বাঁধের উঁচু জলাধারে সঞ্চিত জল তার স্বাভাবিক অবস্থানে পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে। ওই জলকে নিচে প্রবাহিত করলে তা কার্য করতে সক্ষম হয় এবং এর সাহায্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ সৃষ্টি করা হয়। স্থিতিস্থাপক স্থিতিশক্তির উদাহরণ, স্বাভাবিক আকারে ধনুক থাকলে তা থেকে তীর ছোড়া যায় না, বাঁকানো অবস্থায় আনলে ওর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়, ফলে ধনুকটি কার্য করতে সক্ষম হয় এবং ধনুক থেকে তীর ছোড়া যায়। এটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ঠিক আছে, তার মানে দুই ধরনের স্থিতিশক্তি দেখলাম, একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি এবং একটা আমাদের পৃথিবীর জন্য যেটা হয় সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি বা আমাদের গতিশক্তি বলতে কি বোঝো? খোলা মাটিতে একটি ফুটবল বসাও, এবার বলের কাছে দাঁড়িয়ে থেকে বলটিকে জোরে লাথি মারো, এবার বলটিকে আবার ঠিক আগের জায়গায় বসাও, এবার দূর থেকে জোরে ছুটে এসে বলটিতে লাথি মারো, কি দেখবে? প্রথম ক্ষেত্রে বলটি কিছুটা দূরে গিয়ে পড়েছে, কিন্তু দ্বিতীয়বার বলটি আগের থেকে অনেক বেশি দূরে গিয়ে পড়েছে, অর্থাৎ দুই ক্ষেত্রে কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কাজ বেশি হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে তুমি জোরে দৌড়ে এসছো, তো অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে তুমি গতিশীল ছিলে, তাই সেই জন্য দ্বিতীয় ক্ষেত্রে বেশি কাজ হয়েছে। বোঝা গেছে? তাহলে অপরের পরীক্ষাটি থেকে বোঝা যায় গতির জন্য গতিশীল বস্তু কাজ করার সামর্থ্য বা শক্তি লাভ করে, এই শক্তিকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। গতিশক্তির পরিমাপ, বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে থামালে বস্তুটি স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত ওই বলের বিরুদ্ধে যে মোট পরিমাণ কার্য করে তা হলো বস্তুটির গতিশক্তির পরিমাপ। অর্থাৎ কোনো বস্তুর ভর এম এবং বেগ ভি হলে বস্তুর গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ বস্তুর গতিশক্তির পরিমাণ হাফ গুণিত ভর গুণিত বেগের স্কোয়ার। কৃতকার্য ও গতিশক্তির মধ্যে কি সম্পর্ক রয়েছে? মনে করি এম ভরে কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পর বেগ হচ্ছে ভি। ত্বরণ কি আমাদের ভি মাইনাস ইউ বাই টি আমরা জানি, তাহলে প্রযুক্ত বল এফ ইন্টু এ হয়, তাহলে টি সময় সক্রান্ত হলে এস সমান হয়ে যায় ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস, তাহলে এস সমান কত হয়ে যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। কৃতকার্য এফ গুণিত এস, এস এর মান কত? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই
2a। তাহলে দেখো a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার। তাহলে প্রমাণিত হলো কৃতকার্য সমান বস্তুর গতিশক্তির বৃদ্ধি। তাহলে প্রমাণিত কৃতকার্য হলো গতিশক্তির বৃদ্ধি বা কাইনেটিক এনার্জির পার্থক্য, এটা আমরা বলতে পারি। বস্তুর গতিশক্তির বৃদ্ধি হলো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কার্য। ঠিক আছে, তাহলে কার্য এবং গতিশক্তির মধ্যে আমরা সম্পর্ক পেলাম। এরপরে আমরা জানবো, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ই স্কোয়ার হয় এবং ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এইচ হয়। ঠিক আছে, এরপরে আমাদের কি রয়েছে দেখে নিই। এবারে আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের অঙ্কগুলো আমরা সব পরে করব। গতিশক্তির উদাহরণ, ধরো নদীর জল বয়ে চলেছে, এই স্রোতে একটি নৌকো ভাসিয়ে দিলে নৌকোটি স্রোতের দিকে ভেসে যাবে, ওইদিকে বাতাসের বেগকে পালে লাগালে নৌকো আরও দ্রুত চলবে। ঠিক আছে, তাহলে ভরবেগ গতিশক্তির মধ্যে সম্পর্ক আমরা বের করছি। এখানে দেখো গতিশক্তি কত হয়, হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে আমাদের এটা কোনাকুনি গুণ করলে 2k এম ভি স্কোয়ার হয় 2। ঠিক আছে, এবং এটাতে দুদিকে কিন্তু এম দিয়ে গুণ করা, তাই 2m/e এম ভি স্কোয়ার, তাহলে উভয়পক্ষে এম দিয়ে গুণ করা হলো এবং পি স্কোয়ার 2m/e, তাহলে পি গেল √2m/e। এটা আমাদের ফর্মুলা মনে রাখতে হবে যে পি গেল √2 × m × e। স্থিতিশক্তি এবং গতিশক্তি পারস্পরিক রূপান্তর। স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর কীভাবে হয়, ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিংটি গুটিয়ে সংকুচিত হয়, স্বাভাবিক আকারে ফিরে আসার সময় স্প্রিংটি ঘড়ির কাঁটাকে ঘোরায়। এখানে গোটানো স্প্রিংটি স্থিতিশক্তি ঘড়ির কাঁটার অন্যান্য সচল অংশের গতিশক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তর কীভাবে হয়, একটি বস্তুকে একটা বেগ দিয়ে ওপরের দিকে ছুড়ে দিলে বস্তুর গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে, স্থিতিশক্তি বৃদ্ধি পায়, সর্বোচ্চ অবস্থানে তার সমস্ত স্থিতিশক্তি। প্রসঙ্গত এই অবস্থায় বস্তুটির বেগ শূন্য হলে বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ কাজ করায় বস্তুটি আবার ভূপৃষ্ঠে নেমে আসে। ঠিক আছে, তো এই দুটো উদাহরণ আমরা পেলাম। এরপরে যেটা রয়েছে যান্ত্রিক শক্তির নিত্যতা, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে, তাই যান্ত্রিক শক্তির নিত্যতা বা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এটা কীভাবে পড়তে হয় সেটা একটু আমরা জানবো। কোনো বস্তুর যান্ত্রিক শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সর্বদা স্থির থাকে। শক্তির নিত্যতার সূত্র এটি একটু মুখস্থ করতে হবে। শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। বিশ্বব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতার প্রমাণ, অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সর্বদা স্থির থাকে। অবাধে পতনশীল অবস্থায় বস্তুটির স্থিতিশক্তি কমতে থাকে এবং গতিশক্তি বাড়তে থাকে, কিন্তু যে কোনো অবস্থায় স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা স্থির থাকে। ঠিক আছে, ধরা যাক এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে তোলা হলো। ঠিক আছে, আমরা দেখাচ্ছি পরের পৃষ্ঠায়, এবং স্থির অবস্থায় রাখা হলো। এ বিন্দুতে থাকাকালীন বস্তুর সমস্ত শক্তি কিন্তু স্থির শক্তি বা mgh। ওই অবস্থানে বস্তুটি বেগহীন অবস্থায় আছে, তাই বস্তুটি বেগ শূন্য এবং এই বিন্দুতে বস্তুটির গতিশক্তি হবে শুধু হাফ এম ভি স্কোয়ার, তাহলে গতিশক্তি হবে শূন্য। অর্থাৎ এই বিন্দুতে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি হবে mgh। ধরা যাক বস্তুটি এই বিন্দু থেকে ডি দূরত্বে পড়ে বি বিন্দুতে এলো। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে যখন আসবে বি বিন্দুর বস্তুটি স্থির শক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে, কারণ বস্তুটি এখনও ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে আছে এবং কিছুটা বেগ উৎপন্ন হয়েছে। তাহলে বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি হবে mgh - d, অর্থাৎ mgh - mgd, এবং বি বিন্দুতে বস্তুর বেগ ভি হলে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। আর পরের বিষয়ে দেখাচ্ছি, এখানে খুব ভালো করে বোঝানো যাবে। দেখো এখানে আমাদের কিভাবে এটা বোঝানো হয়েছে সেটা একটু দেখে নাও, তাহলে দেখো আমাদের আরও ভালোভাবে এটাতে বুঝতে পারবে। তাহলে দেখো এখন বস্তুর প্রারম্ভিক বেগ = 0, a = g এবং s = d, তার যে ভি স্কোয়ার = u স্কোয়ার প্লাস 2a সূত্র থেকে লেখা যায় ভি স্কোয়ার = u স্কোয়ার, ইউটা শূন্য ছিল, 2gd, 2gd। তাহলে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি মানে হচ্ছে 2gd। ঠিক আছে, 2gd, 2 থেকে mgd, তাহলে আমাদের বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি হলো mgd। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হবে mgh মাইনাস mgd প্লাস, ঠিক আছে, মাইনাস mgd
প্লাস mgd। ঠিক আছে, তাহলে হচ্ছে mgh, এই বিন্দুতে বস্তুর মোট স্থিতিশক্তি হচ্ছে mgh। ঠিক আছে, তাহলে এই দুটো সমান। বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি যা ছিল এতেও কিন্তু তাই, এখানেও কিন্তু বি বিন্দুতেও কিন্তু আমরা কত পেয়েছি mgh, এ বিন্দুতে কত পেলাম mgh। ঠিক আছে, ভূমি স্পর্শ করার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে বস্তুটির উচ্চতা কত 0, সুতরাং ওই সময়ে বস্তুটির স্থিতিশক্তি mgh অর্থাৎ 0। বস্তুটির গতিতে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, ভি সমান আমরা কত পেয়েছি এই দেখেন 2gh, তাহলে mgh, তাহলে ভি স্কোয়ার প্লাস স্কোয়ার 2s সূত্র থেকে, তাহলে এই ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি 0 অর্থাৎ mgh। সুতরাং এটি প্রমাণ হয় যে বহিঃকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর স্থির শক্তি গতিশক্তির যোগফল সর্বদা স্থির থাকে। তাহলে দেখো আমরা 3টে পয়েন্টে এ বিন্দুতে, আমরা এখানে একটু দেখে দিই, এই বিন্দুতে এর যে আমরা 3টি বিন্দু নিয়েছি, এ বি এবং সি বিন্দু। ঠিক আছে, এই বিন্দুতে আমাদের কত ছিল, এ বিন্দু ছিল, দেখো এ বিন্দুতে কী হচ্ছে, এখানে এ বিন্দুতে তার কোনো গতিশক্তি ছিল না, তাহলে তার শক্তি কত হচ্ছে mgh, mgh, এটা mgh ছিল। ঠিক আছে, এবং নিচে যখন ছিল, ঠিক আছে, বি বিন্দুতে কী হবে, বি বিন্দুতে আমার দুটো রয়েছে, স্থিতিশক্তি রয়েছে এবং গতিশক্তিও রয়েছে। এটা যদি এইচ হয়, এটা যদি ডি হয়, তাহলে আমাদের যে স্থিতিশক্তিটা কিছুটা পরিমাণ কমে যাবে, তাহলে এম জি ইন্টু এইচ কত, এইটা পুরোটা মাইনাস ডি হবে, এইচ মাইনাস ডি, এইচ মাইনাস ডি। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি mgh মাইনাস mgd। ঠিক আছে, আর এখান থেকে তার যে স্থিতিশক্তি এটা প্লাস mgd, তাহলে এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কিন্তু বি, এই ক্ষেত্রে আমাদের mgh পেলাম। ঠিক আছে, আর সি বিন্দুতে কী পাচ্ছি আমরা, সি বিন্দুতে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ভিটা আমরা কত পেয়েছি দেখো, এখানে ভি পেয়েছি √2gd, ভি ইকুয়াল টু √2gd, হাফ এম ভি সমান পেয়েছি √2g ইন্টু ডি। এটা যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে 1/2 ইন্টু এম ইন্টু √2 হচ্ছে 2gd। ঠিক আছে, 2g, এই সূত্রতে 2gd, এখানে এইচ হবে পুরোটা, এইচ যেহেতু জি ডি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এইচ, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে mgh। তো দেখো এতেও রয়েছে mgh, বিতেও রয়েছে mgh, এবং সিতে সেখানেও কিন্তু রয়েছে mgh। তাহলে এখানে দেখো যে আমাদের সুতরাং প্রমাণ হয় যে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদা একই থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যান্ত্রিক শক্তি নিত্যতা বা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এই ব্যাপারটা পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই যে আমাদের এবারে যে অঙ্কগুলো রয়েছে প্রতিটি অঙ্ক আমরা করব এবং অনুশীলনী যেটা রয়েছে সেটাও কিন্তু করব। তো আমাদের থিওরিটিক্যাল পার্টটা আমরা কিন্তু সব করে নিয়েছি। এবারে প্রতিটি অঙ্ক আমরা আগেও বলেছিলাম যে অনুশীলনীর প্রতিটি অঙ্ক আমরা করে নেব এবং যা যা প্রশ্ন রয়েছে সব কিন্তু পরের ভিডিওতে আমরা করব। আমরা আগেও বলেছিলাম যে আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, তাই আমাদের অ্যাপটি পেতে হলে কীভাবে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে সেটা তো আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে। তাহলে দেখো আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের আগে দেখে দিই আমাদের এই যে অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে কী কী কোর্স রয়েছে সেই কোর্স সম্বন্ধে একটু তোমাদের জানিয়ে দিই। ঠিক আছে, তাহলে এই কোর্সের মধ্যে কী কী রয়েছে সেটা তোমাদের একবার জানিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এই কোর্সের মধ্যে কী কী কোর্স রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই কোর্সের মধ্যে আমাদের কী কী রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে ক্লাস 9-এ আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্স সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই এবং এই কোর্সটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। এই যে কোর্স এখানে দেখবে, এই কোর্সে আমাদের এতগুলো কোর্স রয়েছে, আমাদের ক্লাস 9-এ রয়েছে, ক্লাস 10 রয়েছে, কম্পিউটারের কোর্স রয়েছে, এছাড়াও দেখো বিভিন্ন কোর্স রয়েছে, কম্পিউটার কোর্স রয়েছে, নেট ফিজিক্স রয়েছে এবং এছাড়াও রয়েছে এই অটোক্যাড প্লাস রিভিট প্লাস 3ds ম্যাক্স কমপ্লিট কোর্স রয়েছে এবং হাউ টু গ্রো অন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এছাড়াও কিছু প্রজেক্ট রয়েছে। এই কোর্সগুলো তোমরা আমাদের এই পাই এডুকেশন যে অ্যাপ রয়েছে অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ক্লাস 9-এ দেখো তোমাদের যে কোর্স রয়েছে সেখানে তোমরা কী কী পেয়ে যাবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। 9-এর মধ্যে যতগুলো আমাদের চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারগুলো কভার করা হয়েছে, এছাড়াও প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট দুটোই কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা কী কী তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এখানে এই যে কোর্স রয়েছে এর মধ্যে প্রতিটি চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে,
প্রতিটি বইয়ের, যেমন ধরো সাঁতরা পাবলিকেশন বা আমাদের প্রান্তিক পাবলিকেশন, সবগুলো কিন্তু কোশ্চেন আনসার কিন্তু আমরা এখানে করে দিয়েছি। এছাড়াও যে প্রজেক্টগুলো রয়েছে তোমাদের 9-এর প্রজেক্টে সব রয়েছে এবং প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু রয়েছে। তোমাদের কিছু ভিডিও আমি দেখে দিই, দেখো লাইভ, আমরা মাঝে মাঝে এই লাইভ ক্লাস রেকর্ডিং নিয়ে লাইভ ক্লাস নেওয়া হয়। মেজারমেন্ট, এই দেখো ফোর্স মেজারমেন্ট, ফোর্স 57 ভিডিও, ম্যাটার্স, এই দেখো এখন এই ম্যাটার্স চলছে, আমাদের 5টা ভিডিও, সব চ্যাপ্টারের উপর ভিডিও করা আছে। এছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। ঠিক আছে, এটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। ঠিক আছে, এছাড়াও আমাদের বিভিন্ন বার্নারিজ প্রিন্সিপাল, দেখো এই প্র্যাকটিক্যাল ক্লাসও রয়েছে। দেখা যাচ্ছে সাইফনের উপর প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। সব প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পাবে এবং ক্লাস 9 সামার যে তোমাদের যে প্রজেক্ট, যে নেচার স্টাডি, সেই প্রজেক্টগুলো কিন্তু আমরা এখানে করে দিয়েছি। তোমরা দেখো এখানে আমাদের নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ সম্পর্কে যে প্রজেক্ট, সেই প্রজেক্টও কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে কেস স্টাডি যে প্রজেক্ট রয়েছে, সেটা কিন্তু আমরা করেছি। বিষয় সমীক্ষণ সম্পর্কে সেটা কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের ক্রিয়েটিভ রাইটিং উপর প্রজেক্ট, আমাদের সব 9-এর যে যতগুলো প্রজেক্ট রয়েছে সব প্রজেক্ট কিন্তু এর মধ্যে করা রয়েছে। তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তোমরা কমেন্টে জানাবে। এবং এই যে আমরা কোর্সটা দেখছি, কোর্সটা কীভাবে পেতে হয় সেটা একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটাও তোমাদের বলে দিচ্ছি। সবথেকে প্রথমে আমাদের ভিডিওতে যাবে, আমাদের ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে সেখানে কিন্তু আমাদের এই লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ লিঙ্ক লেখা আছে, সেখানে ট্যাপ করলেই কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং এখানে যতগুলো কোর্স দেখতে পেলে সব কোর্স কিন্তু অ্যাক্সেস তোমরা করতে পারবে। ঠিক আছে, যেমন ধরো এই যে আমাদের যে ভিডিও রয়েছে, তেমন একটা ভিডিও আমরা দেখাচ্ছি, মানে এই যে ভিডিওটা রয়েছে আমাদের, এই যে একটা ভিডিও আমরা খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে এই ভিডিওটা খুলে দেখাচ্ছি। এরপর দেখো সব থেকে প্রথমে থাকে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এই যে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। এইখানে দেখো edumartin.page.linkqaf, এইখানে যদি তুমি ট্যাপ করো তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাপটি ডাউনলোড করলে তোমরা আমাদের এই কোর্সগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে। রাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।